যেমন ধরুন যেই তারা যেটাই সুপারিশ করতো এটা কাউকে না কাউকে অসন্তুষ্ট করতে পারতো, এটা ফর শিওর। যেটা করেছে দেখবেন এটা বিএনপি ছাড়া বাকি প্রায় সবাইকে সন্তুষ্ট করেছে। আবার বিএনপি যেটা এক্সপেক্ট করছিল সেটা যদি করতো তাহলে আবার অনেক অসন্তুষ্ট। আপনারা খেয়াল করবেন এনসিপি তো তার জুলাই সনদ স্বাক্ষরই করে নাই, এখনো করেনি, কারণ হচ্ছে তার কিছু দাবি দেওয়া ছিল এবং অ্যাপারেন্টলি আমাদের সামনে এটাই আসলো এনসিপির যা যা দাবি মূলত সেগুলোই এখানে প্রস্তাবিত হয়েছে। তো তাহারা খুশি হয়ে গেল, এখন বাকিরা খুশি হলো, কিন্তু বিএনপির প্রবলেম হলো। সংকটটা এখন এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেটা খুব ভয়ঙ্কর বলে আমি মনে করি। যেমন ধরুন খুব ইন্টারেস্টিংলি আপনি যদি খেয়াল করেন, এখন গণভোটের টাইমিংটা আগে না পরে সেটা মেজর ইস্যু না। মেজর ইস্যু আমার কাছে এখন মনে হয় ওইটা রিজলভ করা যাবে, ওইটা নিয়ে সমস্যা নাই। মেজর ইস্যু হচ্ছে যে নোট অফ ডিসেন্ট ছাড়া একটা গণভোট হতে যাচ্ছে। এটা এছাড়াও এর মধ্যে অনেক উদ্ভট কথাবার্তা আছে, সেদিকে এখন যাচ্ছি না। মানে এই সনদ প্রধান উপদেষ্টা স্বাক্ষর করবেন কিনা এরকম একটা ইঙ্গিত আছে, যেহেতু সরকার জারি করবে বলছে। তারপর মানে খুবই সারপ্রাইজিং একটা ব্যাপার, মানে যদি জয়যুক্ত হয় সংস্কারগুলো 9 মাস মানে 270 দিনের মধ্যে সংসদ করবে, না করলে সেটা অটোমেটিক নাকি কনস্টিটিউশনে যুক্ত হয়ে যাবে। 9 মাসের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ করতে হবে, তারা 270 দিন কাজ করবে। হ্যাঁ, যদি 70 দিন কাজ না করে তাহলে অটোমেটিক সংবিধানের সম্পৃক্ত, তার মানে এই গণভোট অটোমেটিক সংযুক্ত যদি হতেই পারে তো সংস্কার মানে এই সংবিধান কমিশন মানে যে পরিষদ সেটা কোনো প্রয়োজন নাই। কারণ খেয়াল করবেন সংবিধান পরিষদের কাজ কি আসলে যাচাই বাছাই করা না। যদি আমাদের আসলে গণপরিষদের যে আলাপ হয়েছিল যে ডিবেট ঐক্যমত্য কমিশনে হয়েছে সেই ডিবেটটা ওখানে হওয়ার কথা ছিল, তাই তো? মানে গণপরিষদ হিসেবে সংসদকে দিয়ে এখন ওনাদের কাজ কি? আমরা 9 মাসও কেন লাগবে আমি জানি না। আপনি তো বলে দিচ্ছেন গণভোট এগুলো পাস করেছে। যদি গণভোট এগুলো পাস করে আপনার কাজ হচ্ছে পার্লামেন্টে বিল এনে সংশোধনের জন্য যা যা প্রসেস সেগুলো দিয়ে এটাকে পাস করে নেওয়া। এখানে তো আর কোনো ডিবেটের জায়গা নেই। আপনি তো বলছেন গণভোট এটা পাস করেছে, এখানে তো একটা উল্টো ব্যাপার আছে। একটু বলি, গণপরিষদ যখন হয় তখন কিন্তু গণভোট হয় পরে। গণপরিষদে ডিবেট হয় দলগুলোর মধ্যে, সংবিধানে কি কি সংস্কার আসবে, সংবিধানটা প্রথমে গণপরিষদে পাস হতে হয় না। এটাই তো রুলস ছিল, কিন্তু বাংলাদেশ এক প্রকার অন্য পথে হাঁটছে। ওকে, তাহলে আমি বলছি আপনি যদি বলেন যে এটা এফেক্টিভ করতে হবে তো 270 দিন কেন প্রয়োজন এটার জন্য? এখানে তো কোনো ডিবেটের কথা নাই। আপনি তো সব ফাইনাল প্রপোজাল করে দিয়েছেন এগুলো সংশোধনী, এবং গণভোট এটাকে পাস করেছে ধরে নেন, তো তাহলে আবার 270 দিন কেন? আচ্ছা 270 দিন গেলে আবার অটোমেটিক নাকি এটা ঢুকে যাবে? তার মানে কি একটু খেয়াল করি, কতগুলো শিশুতোষ কাজ হয়েছে। 270 দিনে হবে না মানে এটা কি? মানে তখনকার ক্ষমতাসীন যে দল থাকবে তাদের ইচ্ছে হয়নি, তারা এটা করলো না, তাই তো? এরপর আপনি যে ইমপ্লিমেন্টেড হবে, তো ইমপ্লিমেন্টটা করবে কে? 270 দিন 9 মাসের মধ্যে যদি সংসদ গণভোটকে অনার না করে তাহলে অটোমেটিক এটা হয়ে যাবে। কে করবে? সংসদের তো উচিত গণভোট অনার করা। করলো না। ঐক্যমত্য কমিশন তো মনে করছে নাও করতে পারে, তাই না? না হলে উনি ওই অপশন কেন বলছেন? যদি না করে তাহলে এটা অটোমেটিক হবে, তাই তো? আচ্ছা যদি না করেন, করা উচিত আমি মনে করি। যদি না করেন, ওনারাই বলছেন তো ওনারা করলেন না। সংসদ যদি গণভোটকে অনার না করে, তাদেরকে সম্মান না জানায়, সেক্ষেত্রে এই অপশনটা রাখা উচিত না? আমি তাহলে আপনাকে প্রশ্ন করছি, আমি ঐক্যমত্য কমিশনকে বলছি, রাজ্জাকি ভাই খুবই প্র্যাকটিসিং একজন লয়ার, প্রতিষ্ঠিত লয়ার, আমি বলি রাজ্জাকি ভাই একটু বোঝার জন্য বলি। ওই ডক্টর স্বাধীন মালিক একটা কথা বলেছে যে গণভোটের সিস্টেমটা হলো এরকম, যেমন ধরেন কোনো সংগঠনের যদি আপনি গঠনতন্ত্র চেঞ্জ করেন, সেক্ষেত্রে কেউ একজন নির্বাহী কমিটির কাছে আবেদন করলো, নির্বাহী কমিটি সেটাকে পাশ করলো, পাশ করার পরে সেটি সবগুলো সদস্যদের কাছে পাঠানোর পরে সেটি এজিএমে গিয়ে পাশ হয়। ঠিক সংসদও একই সিস্টেম। সংসদে যদি কোনো একটা সিদ্ধান্ত হয় সেটা যাবে গণভোটে। এটা তো রুলস ছিল, কিন্তু বাংলাদেশে তো এখন তো পুরোটাই এক্সট্রাঅর্ডিনারি সময় করা হচ্ছে। আমি মানলাম, আমার পয়েন্টটা বোঝেন। গণভোটটা আগে করছি, আমার পয়েন্ট বোঝেন আপনি আমাকে প্রশ্নের জবাব দেন। 270 দিনের মধ্যে ভবিষ্যৎ যে সরকার সে এটা পাশ করলো না, ঐক্যমত্য কমিশন বলছে দেয়ারস আ প্রবাবিলিটি, এরপর বলছে এটা কার্যকর হয়ে যাবে, এই তো? একটা নতুন সংবিধান হবে, সেই সংবিধানটা কে লিখবে, কে প্রিন্ট করবে, কে পাঠাবে? সরকার তো বলতেছে আমি এগুলো করি না। সরকার তো 9 মাস করে নাই। সুপ্রিম কোর্ট নিজে আদেশ দিবে, দিয়ে প্রিন্ট করে দিবে। আচ্ছা আদেশ দিল, 99 সালে আপিল বিভাগ মাজহার হোসেন মামলা রায় দিয়েছিল বিচার বিভাগকে প্রশাসন থেকে শাসন থেকে পৃথক করা, 12 দফা রায়। এরপর 2 বছর হাসিনা ক্ষমতায় ছিলেন, 5 বছর বিএনপি ক্ষমতায় ছিল। আপিল বিভাগের রায় মেনেছিলেন তারা? 1/11 একটা কার্যকর করেছিল, বাকিগুলো আজ পর্যন্ত হয় নাই। এবং শেখ হাসিনা 96 শেখ হাসিনা কিন্তু এই স্বৈরাচারী শেখ হাসিনা না। বিএনপি 2001-06 সরকার একটা গণতান্ত্রিক সরকার। সো আপিল বিভাগ বলার পরও মাজহার হোসেন মামলার রায় মানে নাই। আমি কি বোঝাতে চাইছি যে যিনি এমনি করবেন না, এরপর বলবেন এটা হয়ে গেল, তো হয়ে গেল এটা কে এফেক্টিভ করবে?
মানে এই জন্য বলছি খুব শিশুতোষ চিন্তা এখানে আছে। আচ্ছা, এবার গণভোটের যে প্রশ্নটার কথা বললাম যে বিভেদ এটা খুবই সম্ভব, খুবই হওয়ারই কথা। কারণ হলো আপনি এখন এমন একটা পরিস্থিতি তৈরি করছেন। তারও আগে প্রশ্ন, তাহলে আপনি এই যে 8-9 মাস কি এনগেজিং আলোচনা, ডিবেট কেন? প্রথম প্রশ্ন। তাহলে আপনি নোট অফ ডিসেন্ট গুলো রাখছেন না, তাই তো? 6টা সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আপনি এই রিপোর্ট তৈরি করছেন, তারপর আলোচনা করেছেন। একটা কমিশনে তো আমি ছিলাম, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আমরা কত স্টেক হোল্ডারের সাথে বসছি আমি আপনাকে বিরাট তালিকা দিতে পারবো। রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে, সবার কিছু নিয়ে আমরা রিপোর্ট তৈরি। নোট অফ ডিসেন্ট না রাখাটাকে বিএনপি বলছে প্রতারণা। আসলে প্রতারণা এবং না প্রতারণা সরিয়ে রাখে। আমি ঝুঁকিটাকে একটা আপনাকে দেখাই। ধরুন গণভোটে নোট অফ ডিসেন্ট যদি থাকে, কি কি অপশন হতে পারে? না থাকে, যদি অ্যাজ ইট ইজ চলে যায়, বিএনপি যদি তার ভোটারদেরকে বলে এখানে ভোট দিও না গণভোটে, যদি নির্বাচনের দিন হয় বলবে তুমি একটা ব্যালট সিল মেরে চলে আসবা, আগে হলে তো কথাই নেই। আওয়ামী লীগ বা এর সাথে রিলেটেড অনেকে দিল না, বা আরো অনেকে দিল না। এইরকম একটা কাস্টিং কতটুকু, কত পার্সেন্ট? সেইটার আগে ভেবে নেই যে কথা হলো, যেখানে আলোচনা হলো নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেল, সেটা এখানে থাকলো না কেন? এটা নিয়ে আমি আসছি, সেটাকে আসছি। আমি আগে বিপদগুলো পরে ইমপ্যাক্টটা ভাবছি, ইমপ্যাক্ট আসলে না কেন আসবো না, আমি আগে ইমপ্যাক্টটা বলি। ইমপ্যাক্টটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ হচ্ছে। এটা হলো এক। দুই হচ্ছে, আপনি কি তাহলে এটা চাইছেন যে বিএনপি নায়ের দিকে চলে যাক? কারণ বিএনপি তো কয়েকটাতে খুব সিরিয়াস নোট অফ ডিসেন্ট আছে, ভালো মন্দ না, আমি কয়েকটা অযৌক্তিক মনে করি। বিএনপি কয়েকটা নোট অফ ডিসেন্টকে আমি অযৌক্তিক মনে করি, সেটা অধিকার, এটা অধিকার করেছে। আচ্ছা, আর যদি নাতে যায় বিএনপি এবং তার সাথে আরো তো নাতে ভোট দেওয়ার জন্য অনেকে মুখিয়ে আছে, পুরো সংস্কার প্রক্রিয়াটাকে ভেস্তে দেওয়ার জন্য, আওয়ামী লীগের ভোট আছে, তার সাথে লোকজনের সবাই মিলে দিয়ে যদি না জিতে যায়, তাহলে কি পুরো সংস্কার বাতিল হয়ে যাবে? উদ্ভট ব্যাপার। সংবাদ সম্মেলনে বলছে না হলেও নাকি সংস্কার নিয়ে ইয়ে হতে পারবে। গণভোটে গেছেন জনগণের মতামত নেওয়ার জন্য, তারপর আপনি আবার এটা বলছেন। তাহলে আমি কেন এটা করলাম সেটা এবার একটু বলি। শুনি আমরা একটু। রাজ্জাকি ভাই, আপনার কাছে আসি। অনেকগুলো প্রশ্ন রেজ করেছে, আসলে গণভোটটা তাহলে কেন? ধন্যবাদ আপনাকে আর আমার বিজ্ঞ বন্ধুবর সহ আলোচক আর গাজী টিভির দর্শক শ্রোতা। আসলে অনেকগুলো বিষয় তার সাথে আমি একমত। অনেকগুলো বিষয় বলতে, যেমন ধরেন এই একটা বিল যদি সংসদ পাশ করে, না আপনি শুধু আগে বলেন যে গণভোট কেন? গণভোট এই জন্য যে আমরা ঐক্যে যাইতে পারিনি। যদি ঐক্য মত হইতো সবার, তাহলে তার গণভোট। নোট অফ ডিসেন্ট ছাড়া সবই তো ঐক্য। নোট অফ ডিসেন্ট মানে ঐক্য হয় নাই তো রে ভাই। নোট অফ ডিসেন্ট ছাড়া তাহলে ঐক্য তো আছে, আছেন তো। আপনি নোট অফ ডিসেন্ট ঐক্য গণভোটে দিচ্ছেন না। আপনি গণভোটে যাওয়ার মানে কিন্তু নোট অফ ডিসেন্ট থাকবে না। তাহলে তো আমি গণভোটে যাব কেন? আমি কি নোট অফ ডিসেন্ট নিয়ে যাব? আমি গণভোটের থিওরি বলছি। আমি বলছি না যে আমি একটা পক্ষপাতী বা এটার বিরুদ্ধ। আপনি নোট অফ ডিসেন্ট দিছেন বলেই গণভোটে যাবে। আর গণভোটে যাওয়ার পর মানে হচ্ছেই আর এদের বক্তব্য চলবে না। এই যে 5ই আগস্ট আমরা যেখানে ছিলাম, ঠিক সেই জায়গাটা এই মুহূর্তে দাঁড়াই আছি। 5ই আগস্ট 2024 যেখানে ছিলাম, আজকে এত কিছুর পর 14 মাস পর ফেব্রুয়ারিতে নির্বাচন, তার আগে ঠিক সেই জায়গাটা এখন দাঁড়াই রয়েছি। আমরা শুরুতে, হ্যাঁ শুরুতে। এখন ওই পিছের যে ঘটনা, এগুলো সবাই সাথে জমছে কোথায়? গণভোটে। গণভোট মানে পরিষ্কার জুলাই সনদের আইনি বাস্তবায়ন, যেটা একটা সংস্কার করে, এটা অলমোস্ট একটা সংবিধান। সংবিধান না আমি বলছি না পূর্ণাঙ্গ নতুন সংবিধান। ওই সংবিধানের সাথে সংবিধান ধারা কতগুলো? ধারা আছে 153 মতো। আপনি 84টার মধ্যে কারেকশন নিয়ে আসতেছেন। 84টার মধ্যে কারেকশন আসে না। সংবিধানে 48টা তারা বলছে, তার কয়টার মধ্যে ঢুকবে? হ্যাঁ, কয়টার মধ্যে ঢুকবে? এতে হার্ডলি যেটা আমি অনুমান করতেছি 15-20টায়, 15-20টায় ঢুকবে। অনেক বড়। না, আপনি তো সংস্কার করতেই পারেন। সংস্কারটা কি? সংস্কার যেমন আপনি যখনই বলবেন যে এই অপরাধের জন্য 7 বছর কারাদণ্ড, ঠিক আছে, পরে আপনি সংস্কার করলেন এই অপরাধের জন্য 10 বছর কারাদণ্ড। এই 10 বছর কারাদণ্ড যখন করলেন, তখন কিন্তু আগেরটার থাকতেছে না। যখনই সংস্কার করবেন তখন সে অবস্থান করবে, পিছেরটা থাকবে না। এটাকে অপব্যাখ্যা করে সংবিধান বাতিল করে দেন। সংস্কার মানেই হচ্ছে ওইটা প্রিভেল করবে, আগেরটা চলে যাবে, রিজলভ হয়ে যাবে। হ্যাঁ। তারপর যতগুলো সংবিধান সংশোধন হয়েছে আমাদের, 13তম 14তম এইভাবে 17তম পর্যন্ত, প্রতিটা সংশোধনী কিন্তু এক একটা সংবিধান, মানে এক একটা সংবিধানের সংযোজন। ওটা কিন্তু পুরো সংবিধান হিসেবে ট্রিট হবে। টোটাল সংবিধানের মধ্যে ওটাও সংবিধানের অংশ, ওটা পিওর সংবিধান। এখন গণভোটে যেতে হচ্ছে কেন? গণভোটটা কি? আপনি পার্লামেন্টের ভিতরে গণভোট দেখবেন। পার্লামেন্টের ভিতরে কি বলে একটা বিষয়, হা জয়যুক্ত হচ্ছে, কি ব্যালট দেয়, কথার কথা। হা জয়যুক্ত সেটা হা তো গণে না, টোটাল সিচুয়েশনটা বলে দেয় যে পক্ষে হাত উঠছে বেশি, বিপক্ষে কম। ওই টাইপের গণভোট মানে হচ্ছে যে আমরা যেহেতু
ঐক্যমত্যে আসতে পারি নাই বলে এই প্রশ্নটা আসছে। এখন যদি বলেন আপনি ঐক্যমত্যে আসতে পারলাম না কেন, এটা একটা প্রশ্ন। আসতে পারলাম না এটার দায় কিন্তু আমি রাজনীতিবিদদেরকে নিতে হবে, কারণ তৃতীয় ব্যক্তি যিনি বসছেন সরকার হিসাবে উনি এখানে রেফারি মাত্র। আবার কেউ কেউ বলেন যে এই সরকার ভিতরে ভিতরে পলিটিক্স করছে। আমি তর্কের খাতিরে বলছি, যদি করে থাকে পলিটিক্স, তার কারণে যদি নোট অফ ডিসেন্ট হয়ে থাকে, নোট অফ ডিসেন্ট না, মত অনৈক্য হয়ে থাকে, তাহলে সেটা রাজনীতির অংশ। সেটা আমি বুঝবো না কেন, আমি রাজনীতিবিদ। সরকার কি রাজনীতির অংশ? সরকার তো এখানে রেফারির ভূমিকা পালন করছে। রেফারির ভূমিকাই তো, কিন্তু যারা বলছে, অনেকেই তো বলছে যে সরকারের সাথে অমুক দলের প্রভাব বেশি, এই দলের প্রভাব বেশি, এদের পক্ষ, ওই অ্যাঙ্গেলে আমি বলছি। এখন এই গণভোট মানে হচ্ছে আপনাকে গণভোট বিজয় লাভ করবে কেন সেটাও বলে দিচ্ছি। দেশের মানুষ, আপামর মানুষ, আমি বলছি দলের সাথে সম্পৃক্ত যে লোকগুলো, ওগুলো যদি আমি বাদ দেই, দলের সাথে লোকগুলো কিন্তু অলওয়েজ দলের স্ট্যান্ড। এই যে নোট অফ ডিসেন্ট যারা দিচ্ছে, বিএনপি টোটালটা মনে করেন নোট অফ ডিসেন্টের পক্ষে থাকবে। যারা একমত হয়েছে বা অন্য বিষয়ে ওই দল থাকবে। নোট অফ ডিসেন্ট একটু বোঝায় বলেন আপনি। গণভোট যদি হয়, হ্যাঁ, বিএনপি বলছে যে নোট অফ ডিসেন্ট ছাড়া যে সুপারিশটা করছে এটা এক প্রকার প্রতারণা, বিএনপি বক্তব্য। হ্যাঁ, সে বলতে পারে। আচ্ছা, এই প্রতারণা নিয়ে যদি নির্বাচন গণভোট, এখন যদি বিএনপিকে তারা বলে থাকে, আমরা কিন্তু জানি না, যদি বলে থাকে যে আপনাদের এই নোট অফ ডিসেন্ট সহই আমরা গণভোটে পাঠাবো, কথাটা বুঝছেন, যে যেগুলোতে একমত হইছেন আর যেগুলোতে দ্বিমত হইছেন, বলছে কিনা আমরা জানি না, আমরা বিএনপি আলোচনা করি, আমরা তো সেটাই বলছি, আমরা তো জানি না। কিন্তু যদি বিএনপিকে বলে থাকে কর্তৃপক্ষ যে আমরা আপনাদের নোট অফ ডিসেন্ট সহই প্লেস করব, জনগণ যেটা করে, কিন্তু সেটা তারপরে যদি বলে থাকে যে নোট অফ ডিসেন্ট ফিসেন্ট নাই, পুরোটার উপরে হা বা না হবে, তাহলে অবশ্যই বিএনপি সেই ক্লেম করতে পারে। যে এখন যদি শুধু জুলাই সনদ ওইভাবে নিয়ে যাওয়া হয় যে টোটাল এগুলো আমরা আনতে চাই, হা বা না বলেন, তাহলে হা জয়লাভ করবে। এই কারণে কেন করবে সেটা বলছি। দলীয় ভোট যারা আছে তো আছেই, দলের বাইরে যারা, তারা শুধু চিন্তা করবে কি যে আমরা তো একটা পরিবর্তন চাই। সুতরাং এখানে যে সমস্ত রাজনীতিগুলো নোট অফ ডিসেন্ট দেওয়ার মানেই হচ্ছে, এটা কি আপনার মত নাকি কোনো সমীক্ষা? আমি আমার অ্যানালাইসিস বলতে। আচ্ছা, আপনি যখনই বলবেন যে নোট অফ ডিসেন্ট পেয়েছেন, তার মানে কি ওই দলটা তার পক্ষে হয় নাই বলে নোট অফ ডিসেন্ট দিচ্ছেন। তো সাধারণ মানুষ মনে করবেই যে এটা বোধহয় আমাদের পক্ষের, অর্থাৎ দলের বিরুদ্ধে গেছে। তো দলের বিরুদ্ধে গেছে কিন্তু সাধারণের পক্ষে, ন্যাচারালি হা জয়যুক্ত হবে, আপনি নিশ্চিত থাকতে পারেন। কারণ আপনার এখনো যদি দলীয় ভোট নিয়ে আসেন, দলীয় ভোটের বাইরে আনেন, তাতে কিন্তু বড় দল, সে যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিচ্ছে, সেই নোট অফ ডিসেন্ট যে দলটা মানতেছে না, সেও কিন্তু ওই গণভোটে গেলে হায়ের পক্ষে ভোট দিবে, ওই দলের অন্য দলের লোকগুলো। আর সাধারণ লোক যারা দলীয় নয় তারাও দিবে। সুতরাং জুলাই সনদের পক্ষে হাতে জয়যুক্ত হবে আমার কাছে মনে হচ্ছে। আমি অ্যাবসলিউট টার্মে কিছু বলতে পারবো না। আর যখনই আপনার এই জুলাই সনদটা হা জয়যুক্ত হয়ে যাবে, গণভোট হওয়ার পর যে কথাগুলো রাখছে, জাহিদ ভাই বললো, আমিও একমত, এই যে 270 দিনের মধ্যে এটা গণভোটের পর একটা চলে না। গণভোট মানে উইল অফ দ্য পিপল, হোয়াট ইজ আওয়ার কনস্টিটিউশন, সহজ ওই অপশনটা রাখার দরকার কি? আর রাখছে কেন? এখন যেহেতু টাইম টু টাইম বসছে, বিভিন্ন চাপ আছে, সব দিক রাখছে। 270 দিন গণভোট হওয়ার পর এই 270 দিনের টাইম আর প্রয়োজন নাই। 1, 2, যেটা বলতেছিলাম, রাষ্ট্রপতির কাছে অনেক বিল যায়, যেটা বলা হয় সারা বিশ্বের মধ্যে নতুন। ভাই আমাদের শেষ করতে দিই, আমি সারা বিশ্বে তো যাবো না, আমি দেশে থাকবো। রাষ্ট্রপতির কাছে বিল পাঠায় সংসদ, বলছে 7 দিনের মধ্যে যদি স্বাক্ষর না হয় তাহলে ধরে নেওয়া হবে যে এটা অ্যাপ্রুভাল হয়ে গেছে। তখন তার এক্সিকিউট করে কারা? সংসদ, দেয়ার অথরিটি। কিন্তু এই যে 270 দিনের কথা বলা হয়েছে, আমি গণভোট বাদ দিলাম, নির্বাচন অ্যাজ ইউজুয়াল হয়ে গেল, তখন যদি 270 দিনের মধ্যে বাস্তবায়ন না করে, অটোমেটিক ইয়েতে ঢুকবে কেমনে, সংবিধানে ঢুকবে কেমনে? অথরিটিটাকে, অথরিটিটাকে সংসদ যদি না ঢুকায় সংবিধানের মধ্যে, অথরিটিটাকে, এই সংসদের চাপ দেওয়ার অথরিটিকে, রাষ্ট্রপতি যদি বিল পাস না করে 7 দিন পর হয়ে যাবে, তখন সংসদ অথরিটি, মানলাম না তোরে। কিন্তু সংসদ যদি না করে, আমি সংসদে কেমনে বলবো এই বেটা তোর সংসদে বাইরে যা, পারবো বলতে? তাহলে অথরিটিটাকে, অদ্ভুত কথা, এটা খুবই অদ্ভুত। আর একটা কথা বলি আমি, এই যখনই আপনি গণভোটের বিষয় আনতেছেন, তখন তার সাংবিধানিক পরিষদ অবান্তর, একেবারেই অবান্তর। কারণ গণভোট সবার উপরে, আমি হবে কি হবে না সেটা অন্য কথা। সাংবিধানিক পরিষদ হওয়ার পরে গণভোট হওয়ার কথা, একদম। আমি একদম মানে সাংবিধানিক পরিষদ যদি আগে হয়, তাহলে তো সাংবিধানিক পরিষদ একটা সংবিধান সংস্কারই করে ফেলবে। হ্যাঁ, সংস্কারই করে ফেলবে, সংস্কার করে গণভোটে যাবে। হ্যাঁ, সেই কথা কিন্তু চলতেছিল যে একটা সংসদ নির্বাচন হবে, একই সংসদ নির্বাচন সালের মতো, যদিও একটু খরচ ব্যয় করার জন্য একসাথে করে, একই সংসদ মনে করেন প্রথম হবে সে গণপরিষদ অথবা সাংবিধানিক পরিষদ। হওয়ার পর 2 দিন 4 দিন 1 মাস 15 দিন যাই টাইম লাগুক, তার সংবিধানটাকে কমপ্লিট করার পর সংবিধান হয়ে গেল, তখন এটা ভেঙে যাবে, এই পরিষদটা ভেঙে যাবে, কিন্তু এই ব্যক্তিরাই পার্লামেন্টে চলে যাবে। আমি আপনার কাছে আসবো একটু, জাহিদ ভাই আবার প্রশ্ন করি, গণভোট আগে না পরে এটা নিয়ে আলোচনা আসলে
সুযোগ আছে, পরে করি। না, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আগে না পরে ওটা আলোচনা করবো। কিন্তু আমার কাছে এখন যেটা প্রশ্ন মনে হচ্ছে, বিএনপি যেখানে বলছে যে আমাদের সনদে যে সমস্ত ভিন্ন মত ছিল সেগুলো সুপারিশ না রাখা আমাদের সঙ্গে প্রতারণার শামিল, জি, আমরা পুরো গণভোটটা কি প্রশ্নবিদ্ধ হচ্ছে না? হচ্ছে তো বটে। আমি একটা উল্টো জিনিস দেখাই, মানে আমরা এখন আগে পরে তো পরে বিএনপি নোট অফ ডিসেন্টকে এখন পাত্তা দিচ্ছে না। আমরা একটু পাল্টা একটা কথা বলি, একটু একটা সিনারিও আমরা একটু চিন্তা করি। আমি আশা করি দর্শকরা জিনিসটা বুঝবেন মন দিয়ে খেয়াল করলে। বাস্তব পথে কি ছিল? একটা গণপরিষদ হবে। এনসিপি শুরু থেকে এই কথা বলছে, একটা গণপরিষদ ছিল, এটা গণপরিষদ, একটা গণপরিষদ হলো। মাত্র এটা বলছে যে সংসদ এবং গণপরিষদ একই হোক। ওকে ফাইন, 70 সালের মতো হ্যাঁ। ধরুন, তাত্ত্বিকভাবে ধরছি, ওই নির্বাচনে জিততোকে ধরে নিলাম বিএনপি ধরে নিলাম, সেই সম্ভাবনা বেশি। সংবিধান নিয়ে যত আলোচনা হতো, বিএনপির যেগুলো নোট অফ ডিসেন্ট ছিল, সেই গণপরিষদ তো প্রথম নিজেরা ভোটাভুটি করে কনস্টিটিউশন পাস করবে। নোট অফ ডিসেন্টের গুলো পাস হইতো না তো। জনগণের কাছে কোনটা করে গণভোটে যেত? হইতো না তো, কারণ বলতো আমি তো নোট অফ ডিসেন্ট দিয়েই আসছি। ওটা পাশে হতো না। প্রাথমিক ধরুন আমি বলি, আমরা আপার হাউস করব, সবাই এই ইস্যুতে ডিবেট হইলো, সেটা ভোটাভুটি হলো, আপার হাউস পিয়ার না লোয়ার হাউসের প্রপোর্শন, বিএনপি লোয়ার হাউসের প্রপোর্শন হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সো এটা তার মতো হইতো। তাহলে কোন কনস্টিটিউশনটা গণভোটে যেত? যেটা বিএনপি চায়, এটাই তো সিস্টেম। তো সেটাই যেত গণভোটে, সেটার উপর হ্যাঁ না বলতো জনগণ। খেয়াল করেন, সেটা হলো ইফ ইট ইজ আফটার ইলেকশন। হ্যাঁ, আমি সেটাই বলছি না, আইডিয়াল প্র্যাকটিস এটা। আমি যদি বলি বিএনপি তো খুবই মডেস্টি দেখিয়েছে এক অর্থে, যে আমি এগুলো মানলাম। প্রস্তাবনাটা কি ছিল? আমি এখানে একটা প্রশ্ন দিই, মানে এই যে আজকের যে বিএনপি বলছে প্রতারণা, যদি বলি এই ফাঁদে বিএনপি কি নিজেই নিজের রাজনৈতিক ভুলে পড়ে গেল? যদি শুরুতে বিএনপির পক্ষ থেকে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচনে একসঙ্গে যে দাবি এসেছিল, বিএনপি কিন্তু এটা মানে নাই। না, বিএনপি মানে নাই, কিন্তু আমি বলছি বিএনপি যেহেতু মানলে বিএনপির লাভ বেশি হতো না। এখন যদি আপনি এই প্রতারণা প্রতিষ্ঠিত থাকে, প্রতারণা বলা যায় কেন বলছি না, তারাই বলছে প্রতারণা না, আমি বলছি, আমি একজন অ্যানালিস্ট হিসেবে বলি, লোকজন তাদের দালাল টালাল বলতে পারে, আমি একজন দূর থেকে যদি বলি, আপনি নিউট্রালি যদি দেখেন, বলতে পারে মানে এটা বলে, সেই জন্যই বলছি। নিউট্রালি যদি আপনি দেখেন, ও তো এই আলোচনায় গেছে, এবং আমি একটু পেছনেও যাই। ঐকমত্য কমিশনের বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কোন রকম কোনো আইনি ভিত্তি দেওয়ার কোনো জুরিসডিকশন ছিল না। তাদের কাজ জুলাইতে শেষ হয়ে গেছে। তারা বলেছে এটা পরবর্তী 2 বছরের মধ্যে করো। কে করবে? সংসদ করবে। ক্লিয়ার কাট। এরপর এনসিপি, জামায়াত ইসলামী আন্দোলন তারা মিলে আবার ফাইট করতে শুরু করলো, না তোমাকে এটার আইনি ভিত্তি কিভাবে। এরপর আরো 3 মাস ধরে এই আলোচনা চললো তো। এরপর কি হলো? নতুন করে আসতে গেল, এবং জুলাই সনদ সাইন করেছে নোট অফ ডিসেন্ট সহ। যদি তাই হয়ে থাকে, আমি মনে করি নোট অফ ডিসেন্ট সহ কিন্তু ভোটও হতে পারে। কিভাবে হতে পারে? গণভোট। সেটা একটু বলি, একটু ছোট্ট। কোথায় কবে হয়েছে সেটাই শোনাতো। আমাদের প্রবলেম তো ভিন্ন। এই যে আমরা আগে গণভোট করতেছি, পরে যাব পার্লামেন্টে, এটাও তো নিয়ম না। আমরা নিয়ম ভেঙেছি তো। আপনি যদি বলেন জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবে আপনি এটাকে সংবিধানে ইনকর্পোরেট করা চান কিনা, আপনি আসলে গণভোট করছেন কেন? সংবিধানের যেহেতু বেসিক স্ট্রাকচার আপনি পাল্টাচ্ছেন, তাতে আপনি সংসদকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিচ্ছেন, গাঠনিক ক্ষমতা দিচ্ছেন, সেটার মাধ্যমে সে করবে। বলা হচ্ছে যদি আপনি অ্যামেন্ড করেন সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে গণভোট ছাড়া, তাহলে সম্ভাবনা আছে এটা কোর্টে কোনোদিন যদি চ্যালেঞ্জড হয়, এটা বাতিল হয়ে যাবে। সেটার একটা সিকিউরিটি হিসেবে আপনি এই কাজটা করছেন। আচ্ছা, ওখানে দেখেন ব্যাপারটা কি হবে। এবং আমার একটা ফর্মুলা হচ্ছে এরকম, ন্যাশনাল ইলেকশনের দিনই গণভোটটা হোক, প্রত্যেক দল তার ম্যানিফেস্টোতে তার যে সংস্কার প্যাকেজ, বিএনপি তার সংস্কার প্যাকেজে ওই 9টা নোট অফ ডিসেন্ট সহ দেবে। এনসিপির একটা নোট অফ ডিসেন্ট আছে, সে তার সংস্কার প্যাকেজ একটা সহ দেবে, এবং সে এভাবেই ভোট চাইবে যে আমাকে এটাই ভোট দাও। এবং প্রত্যেকটা দলই বলে তাদের সমর্থন আছে। জাহিদ ভাই, আমরা ওই যে আগে পরের বিষয়টা পরে আলোচনা করছি। আমি যে কয়েকটা প্রশ্ন নিয়ে একটু সমাধানের, 1 নাম্বার বিষয় যেটা হলো, এই যে জুলাই সনদ যে স্বাক্ষর হলো রাজনৈতিক দলগুলোর ভিতরে, এটা নিয়ে প্রশ্ন আছে যে জুলাই সনদের অঙ্গীকারে স্বাক্ষর করেছে রাজনৈতিক দলগুলো, জুলাই সনদ পুরোটা। যদি এখন প্রশ্ন সরকারের পক্ষ থেকে যদি বলা হয় জুলাই সনদ যেটা আমরা দিয়েছি, সেখানে কিন্তু অন্য কারো স্বাক্ষর নাই, দলিলের প্রত্যেকটা পৃষ্ঠা স্বাক্ষর থাকে। তো যদি সরকার মনে করে যে আসলে আমি এখানে কিছু অ্যাড করবো, অ্যাড করতে পারতো। আপনারা হয়তো বলতে পারেন টেলিভিশনের সামনে কথা হয়েছে, এতগুলো টেলিভিশন লাইভ করেছে, জাতির উদ্দেশ্যে বলেছে, সেটা কোনো আসলে সেটা কিন্তু কোনো মানে ধর্তব্যের বিষয় নয়। তারপরে সেটা কিন্তু বাস্তব রূপ নিল যখন এই যে সুপারিশটা আসলো, সেখানে দেখা গেল যে জুলাই সনদের যে নোট অফ ডিসেন্টগুলো ছিল সেগুলো দেওয়া হয় নাই। না, নোট অফ ডিসেন্টগুলো আছে সনদের মধ্যে, ওখানে লেখা আছে নোট অফ ডিসেন্ট গুলো আছে। গণভোটের ক্ষেত্রে আমি সেটাই বলছি, আমি সেটাই বলছি, কারণ আমি সনদের ভিতরে আপনার কাগজে কলমে আছে, ছাপানো বই তো আপনিও ছাপাতে পারেন। একদম। এখন আপনি যখন এটা করতে যাচ্ছেন, যেহেতু এটা ওখানে ছিল, আপনি গণভোটে দেওয়ার সময় এটা তুলে দিয়েছেন। আমি আবার একটা কথা খোলাগুলি বলি, না আমরা এটা নিয়ে একটু রাজ্জাকি ভাই, আসলে
আইনগত দিক থেকে একটু ব্যাখ্যা করবেন একটু প্লিজ। না না, এটা যেটা আপনারা বললেন এটা যে অবান্তর কিছু না, কিন্তু না না, এটা আমি না, না, না। অনেক বড় একজন আইনজীবী এটা নিয়ে প্রশ্ন তুলেছেন। না না, বড় আইনজীবী তুলতে পারে, আমি তুলবো না, কারণটা বলি। আমি তো অথরিটি না, 1 2 নম্বর আই ডোন্ট হ্যাভ দ্য ডকুমেন্ট যে আমি সাক্ষ্য নিলাম কিসে, ভিতরে পরিবর্তন করলাম কিনা, এই কথাটা তো আমি বলতে পারি না। আমার কথাটা বোঝার চেষ্টা করেন, এই কথাটা আমি বলতে পারি না। কিন্তু এই যে প্রতারণার কথা বলতেছে যারা, দে নো দ্য এন্টায়ার ফ্যাক্ট, তারা তো সব জানে, যারা আজকে বলতেছে এটা একটা প্রতারণা করা হচ্ছে, তারা সব জানে এবং তারা বলতে পারে। এখন কথাটা হচ্ছে প্রতারণা বললে যেমন কিছু আসে যায় না, মানে এই যে প্রতারণা বলতেছে কিছু আসে যায় না, তো কথাটা বুঝেন জাহিদ ভাই, আমি কি বুঝাইতে পারতেছি আপনাকে? বলতেছি জাহিদ ভাই, আমি বললাম জাহিদ ভাই প্রতারণা করছে, কিন্তু আমি কিছু করতে পারতেছি না তাকে। এই যে প্রতারণা বললে যেমন কিছু যায় আসে না, একইভাবে যদি নির্বাচনের পর পরবর্তী 2 বছরের মধ্যে যে বাস্তবায়ন করার কথা ছিল, যদি বাস্তবায়ন না করতো বা না করে, তাহলেও কিছু বলার ছিল না, বলার থাকবে না। তাহলে কি হলো? সেটাই আমি বলছি যে আমরা অবিশ্বাসের জায়গায় বহু আগে থেকে চলে গেছি, একে অপরকে বিশ্বাস করি না। তার যথেষ্ট কারণও আছে। এখন সব কারণ যে আমাদের খুলে বলতে হবে তা কিন্তু নয়। আমরা কিন্তু এক সময় এক সিদ্ধান্ত নেই। এই জাহিদ বেরি আমার পছন্দ হয়, কালকে সকালে পছন্দ হচ্ছে না। এই জাহিদ বেরি নিয়ে আমি শপিং করতে যাচ্ছি, আরেকদিন তারা বাদ দিচ্ছি। এই যে বিষয়গুলা, অনাস্থা এমনভাবে তৈরি হয়েছে, সবাই কিন্তু তার অনাস্থা মানে আস্থার জায়গাতে চায়। এখন আসেন, আপনি বলবেন একটা ছোট্ট বিরতি। না না, এটা শেষ করে দিই। যেহেতু এটা করলে কিছু আসে যায় না, সেখান থেকেই একে অপরের উপরে অনাস্থা। এই অনাস্থার কারণেই এখন গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করার একটা জায়গায় যাচ্ছে, এবং ওই বাস্তবায়ন করতে পারলে ভোটের মাধ্যমে, তখন সেটা হবে বেজ লাইন ফর নেক্সট ইলেকশন। দিস ইজ মাই আইডিয়া। আপনার আইডিয়া। একটু বিরতি। দর্শক, সোনালী লাইফ ইন্স্যুরেন্স সংবাদ সংলাপে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন। গণভোটে বিভেদ, নির্বাচনের শঙ্কা। আমাদের সঙ্গে আলোচনা আছেন অ্যাডভোকেট আবু রাজ্জাকি ও ডাক্তার জাহিদুর রহমান। রাজ্জাকি ভাই, আপনি বলছিলেন একেবারে আমরা যে বিষয় ঠিক করেছিলাম, এখন সরাসরি জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচন না হলেও আগেই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট লাগবে না। এখন আমি একটা কথা বলি আপনাকে, এটাকে কতটা যৌক্তিক মনে করেন আপনি? নির্বাচন না হলে, মানে নির্বাচন হোক, যাই হোক, নির্বাচন পরে যাক, কোনো সমস্যা নেই। না হলেও মানে হতে পারে। এটার বিষয়টা মানে হচ্ছে এই যে নির্বাচনের সংখ্যা পড়ে গেল। না, সেটা পরে। ইফ ইলেকশন টেকস প্লেস ইন ফেব্রুয়ারি, কথার কথা, সেক্ষেত্রে তারা নভেম্বরে চায়। এই যে গণভোট গত বলেছে নভেম্বর, বলেছে, তার মানে ওখানে আছে, তার মানে নভেম্বর না হোক, ইলেকশনের আগে চায়। আমি যদি এইখানে স্ট্যান্ড করি, তারা ইলেকশনের আগে চায়। আচ্ছা, এখন তার মানে হচ্ছে যে ইলেকশন হোক বা না হোক, ইলেকশন না হইলেও তারা এটা চায়। তার মানে কি? তার মানে ফেব্রুয়ারিতে আপনি তফসিল দিয়ে দিবেন, ওইটা তারা নাও মানতে পারে, গণভোট যদি না হয়। এখন বলতে পারেন না মানলে কি হবে? ভোটে কিন্তু আজকে পর্যন্ত ভোট হইলে
বিএনপি জিতবে। মানুষ বলে নানান কথা যে বিএনপির নানান অভিযোগ আছে, কিছু সিট কমছে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে কিছু সিট কমছে, মনে করেন 220টা পাইতো, সেখানে 180টা পাবে, তাও তো তার মেজরিটি, সে জিতবে। আজকে পর্যন্ত আমি হয়তো কাল্পনিকভাবে বলতে পারবো না যে কালকে সকালে জামাত জিতবে, এটা বললে অবান্তর হয়, মস্করা করে তো লাভ নাই, আমরা উই আর রেসপন্সিবল পার্সোনালিটিস, সেই জন্য বললাম। তো সেক্ষেত্রে আপনি মনে করেন যে এই নির্বাচন হইলে এখন এখানে কি বিষয়টা আছে, রাজনৈতিক দলের রাজনৈতিক ভিত্তি বলে একটা কথা আছে। আপনি বিগত দিনে যে সরকারটা পতিত হয়েছে, আমি আজকে বলতেছি তাদের কোনো রাজনৈতিক ভিত্তি ছিল না। কেন ছিল না? ভিত্তিটা কাকে বলে? আপনি যদি রাজনৈতিক ভিত্তি ধরেন, ভিত্তিটা মানে ডিসিপ্লিন, ফোর্স, কমিটমেন্ট, এগুলো যদি আপনি মিলান, তাহলে এখনো কেউ কেউ টকশোতে বলে 1 কোটি ভোটার আছে, আওয়ামী লীগের যাবে কোথায়? একটা কথার কথা বলছি, 1 কোটি ভোটার কিন্তু এখনো তামাশা নয়। 2 নম্বর, ইউনূস সাহেব প্রশাসন কিংবা রাজনৈতিক দল ব্যবহার করে এমন টার্ময়েল কোনো সিচুয়েশন তৈরি করে নাই যেটাকে রাজনৈতিক দল মোকাবেলা করতে পারে না। আওয়ামী লীগ কিন্তু পারে নাই মোকাবেলা করতে। এটার মানে বুঝাচ্ছি আমি এই যে রাজনৈতিক ভিত্তি যাদের নাই, তারা করে কি, পাওয়ারে আসার পর প্রশাসনকে নিয়ে সে তার ভিত্তি বানায়। আর যে রাজনৈতিক ভিত্তি যার আছে, সে কিন্তু 16 বছরে আপনি সরাইতে পারেন নাই। যদি আমি জামাতের কথাও বলি, তার তো লোক কম, নিকম, বাট তার ভিত্তিটা আছে। এই ভিত্তির কারণে সে যদি আজকে বেঁকে বসে, আমি বলছি না যদি বেঁকে বসে তাহলে কিন্তু নির্বাচন করা কঠিন, সে যদি বেঁকে বসে নির্বাচন করা কঠিন। এর কারণ হচ্ছে তার রাজনৈতিক ভিত্তি আছে। যেমন এই যে 4টা ইউনিভার্সিটি জয়লাভ করলো, আমরা যে যত কথাই বলি না কেন, কেউ কেউ বলে যে বিএনপি ওয়ার্ক করতে পারে নাই, কিংবা তারা জামাতের শিবিররা ছাত্রলীগ হয়ে মিশে ছিল, সবই তো কিন্তু তাদের, আপনাকে মনে করেন রাজনৈতিক স্টেপ বলতে পারেন, রাজনৈতিক কৌশল বলতে পারেন। তার মানে রাজনৈতিক ভিত্তি বানাইতে হবে। রাজনৈতিক ভিত্তির জোরে যে কথা বলা যায় আর ক্ষমতায় গিয়ে প্রশাসন ব্যবহার করে ভিত্তি বানাবেন, দুইটার ভিতরে পার্থক্য আছে। এটা নিয়ে একটু জাহিদ ভাই একেবারেই ভাই বলছে যদি বেঁকে বসে তাদের রাজনৈতিক ভিত্তি আছে। আমি তো দেখছি তাদের নির্বাচনটা কঠিন হবে, বর্তমান কথায় তো বেঁকে বসেছে অলরেডি। আর সবচেয়ে বড় কথা, আপনি শুরুতে যেটা বলেছিলেন যে বর্তমান যে সুপারিশ গেছে, সেই সুপারিশে বিএনপি সবচেয়ে বেশি বঞ্চিত। জামাত এবং এনসিপিকে বলা হচ্ছে তারা তাদের সুপারিশগুলো, তাদের যে চাওয়াগুলো এখানে বেশি বাস্তবায়িত হয়েছে। এই অবস্থায় এসে যেখানে গণভোট নিয়ে অনেক একটা শঙ্কা তৈরি হয়ে গেছে, আজকে আবার সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হলো যে 15 তারিখের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে। এই দুইটার মধ্যে কোনো কানেকশন পান কিনা? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। সরকারের একটা বৃথা চেষ্টা। আপনি বারবার বলে ডেট দিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, লাভ হবে না। নিশ্চয়তা কিন্তু একটা পারসেপশন। আপনি খেয়াল করবেন, এই সরকার প্রধান উপদেষ্টা রিপিটেডলি বলেছেন নির্বাচন হবে, নির্বাচন হবে। উনি দেশের বাইরে, দেশের রাজনৈতিক দল যখন যায় সবাই সতর্ক থাকুন হবে। সেদিন একটা শোতে আমি রাজ্জাকি ভাইয়ের সাথে ছিলাম, আমরা আলাপ করছিলাম। আপনি তারপর না বিভিন্ন জায়গায় গেলে ফিসফাস শুনবেন, সেটাই বলছি। মানুষ জিজ্ঞেস করে নির্বাচন কি হবে, আমি প্রথম মানুষ কেন নিজ দলের লোকে আলাপ করে, দলের লোকে। সো এই অবিশ্বাসটা কেন? তার মানে আপনি গায়ের জোরে আস্থা আনতে পারবেন। আস্থা কিন্তু একটা মানে পারসেপশন, এটা ভুল হতে পারে কিন্তু এটা এক্সিস্ট করে, ডিটারমিনেশন থাকতে হবে, এটা এক্সিস্ট করে। আপনি দেখবেন ওই অনাস্থা ছিল, এইসব বলে টলে লাভ হবে না, বরং আস্থার পরিবেশ আরো নষ্ট হয়েছে, একদম সোজাসুজি। এবার আমি পাল্টা কথা বলি, জামাত শক্তিশালী, জামাতের গ্রাউন্ড আছে, ও বললো এটা না হলে আমি নির্বাচনে যাব না। বিএনপি যদি বলে এগুলা দিয়ে আমি নির্বাচনে যাব না, এই একই রেজাল্ট, একই প্রশ্ন, একই প্রশ্ন, রেজাল্ট একইও না, আবার ইভেন আরো খারাপ বলবো আমি। মানে জামাত নির্বাচন করে এনসিপির সাথে নির্বাচন করে জামাত ক্ষমতায় যাবে, বুঝেন আপনি? আমি জন্য বলছি সব দিকে এই পরিস্থিতি আছে, এই জন্য আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আচ্ছা, প্রথম কথাটা হলো আমি একটু জনাব তাহেরের এটা একটু অ্যাড্রেস করতে চাই। আমাদের জাতির জন্য যদি একটা জিনিস বেছে নিতে বলেন, সংস্কার বা এই গণভোট আর নির্বাচন, ধরলাম আমরা ডক্টর ইউনূসের অধীনে কোনো সংস্কার হবে না, একটা নির্বাচন হয়ে ডেমোক্রেটিক সরকার আসবে, তারপর কি হবে সেটা অন্য আলোচনা। কিন্তু সংস্কার যে একটা, মানে আমরা একটা গণভোট করে সংস্কারকে ঠিক করে ফেলবো, এরপর নির্বাচন হবে না, এরপর বাংলাদেশ এই সরকার থাকবে না, তার জায়গায় আরেকটা তত্ত্বাবধায়ক আসবে, না মিলিটারি সরকার আসবে, এটা আরো কয়েক বছর থাকবে, এই অপশন নেব, নাকি গণভোট দরকার নাই, একটা নিয়মতান্ত্রিক আমাদের যে সংসদ নির্বাচন সেটা নেব। আমি কিন্তু সংসদ নির্বাচন নেব। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে দুটো নিয়েই, সংস্কার এবং নির্বাচন নিয়ে যেতে পারলেই সবচেয়ে ভালো। কিন্তু আপনাকে একটা যদি বাঁচতে বলে, সেটা কোনোভাবেই সংস্কার না। একটা যদি বাঁচতেই হয় আপনাকে, কেউ তো একটা বাঁচতে বলেনি এখন না। তাহেরে কিন্তু আমি উনি ওজন যেটা বলছেন, উনি ওজন দিয়ে দিয়েছেন, রিডিং বিটুইন লাইনস আছে, উনি কিন্তু ওজন দিয়ে দিয়েছেন। নির্বাচন না হইলেও, মানে ধরে নিলাম এটা হইলো না, যেহেতু না হলেও আর কি, হ্যাঁ, তো ওইটা দরকার না, কিন্তু আমার আগে এটা লাগবে। উনি কন্টেন্ট এরকম আমি পড়েছি যে এটাই বেশি জরুরি, এটা হতে হবে, এটা উনি বলছেন। তাত্ত্বিকভাবে বলছি, সংস্কার টংস্কার গণভোটে পাশ হলো, মানে এরপর দেশ কোথায় গেল, কি গেল? পোস্ট আপরাইজিং 3টা দেশে গৃহযুদ্ধ হয়েছে,
মানে এই যে আরব স্প্রিং যে হলো, এর মধ্যে ইজিপ্টে তো শেষ পর্যন্ত মিলিটারি শাসন, কিছুটা ঠিকঠাক আছে তিউনিসিয়া, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, তিনটাতে রেজিমকে চ্যালেঞ্জ করতে গিয়ে গৃহযুদ্ধ হয়ে দেশ তছনছ হয়ে গেছে। তো আপনি সংস্কার করবেন, সংস্কারটাকে জেনুইন করবেন, দেশটাকে আপনি এমন জায়গায় ঠেলে দিচ্ছেন একটা আনসার্টেন জায়গায়, সেটা প্রবলেম। আমি জনাব তাহেরের এই বক্তব্যকে আসলে পলিটিক্যাল রেটরিক, এটা আমার বটম লাইনে এবার সমালোচনার পর বলছি, রেটরিক হিসেবে নিতে চাই। কারণ হচ্ছে আমি বিশ্বাস করি না জামায়াতে ইসলামী এত বড় ভুল করবে। অলরেডি এটা বলার সাথে সাথে অলরেডি জামাত ইসলাম সহ 8টি রাজনৈতিক দল তারা বলছে যে গণভোট নির্বাচন আগে না দিলে তারা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবে। কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। আচ্ছা, ঠিক আছে দিলেন, কিন্তু আমি যে কথাটা বলছিলাম শেষ পর্যন্ত যদি মানা না হয়, আমি ধারণা করি শেষ পর্যন্ত সবাই নির্বাচনে গণভোট। আমি মনে করছেন আচ্ছা, বেসটা কোথায়? আগে বিরুদ্ধের কথা বলি। জামাত ঐতিহাসিক ক্রান্তি লগ্নে ভুল করার বাতিক আছে, এটা একটা অদ্ভুত ব্যাপার। মানে যে পাকিস্তানের জন্য জামাত বাংলাদেশের বরাবরই বাংলাদেশের 99 রানে গিয়ে আউট আউট না, এরকম না, যে পাকিস্তানকে টিকিয়ে রাখার জন্য সে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিল, সেই জামাত পাকিস্তান চায় নাই। 47 সে ভারত চাইছিল, যখন এই মাটির সবাই পাকিস্তান চাইছে। তারপর আপনি 71 দাঁড়ালেন বিরুদ্ধে। 86 এই ভূমির লোকজন এরশাদের সাথে অ্যালাইন্ড হওয়াটাকে বেইমানি মনে করেছে। আওয়ামী লীগের সাথে যে জামাত বেইমান হয়েছিল আমরা অনেকে জানি না বা মনে করিয়ে দেই না। আজকে এরশাদ খারাপ, জাতীয় পার্টি খারাপ হাসিনার সাথে গেছে বলে, জামাত এরশাদের সাথে গিয়েছিল তো হাসিনার সাথে, ইটস ট্রু, ডকুমেন্টেড ফ্যাক্ট। সো ইতিহাসের ক্রান্তি লগ্নে তার ভুল করার প্রবণতা আছে। অনেকে বলে, আমি নিশ্চিত নই। 8 সালের নির্বাচন, আমি নিশ্চিত না এই নির্বাচনের রিগিং নিয়ে প্রশ্ন আছে। এই নির্বাচনে জামাত সম্ভবত বলা হয়, আমি বিএনপির খুবই বড় নেতাদের কাছ থেকে শুনেছি, কিন্তু আমি যেহেতু কোথাও ডকুমেন্টে দিয়ে পাইনি, সেটাও জামাতের চাপে বিএনপিকে নির্বাচনে যেতে হচ্ছে। জামাত আবারও ভুল করতে পারে, কিন্তু ভুল করবে না। আবার কেন বলি, বাংলাদেশে একটা আনসার্টেনিটি যদি তৈরি হয়, ধরুন শেখ হাসিনা বলেছিল 11 আমাদের আন্দোলনের ফসল, 11 হয়েছিল। শেখ হাসিনাকে পরে চুজ করা হয়েছিল, কিন্তু 11-র মূল থিম কি ছিল? -2, তাই না? ফেল করলো, পরে তারা শেখ হাসিনার সাথে নেগোশিয়েট করেছে। প্রথম শেখ হাসিনাকে, তার আন্দোলনের ফসল হলেও শেখ হাসিনাকে কি করতে চেয়েছিল? তার দলকে মাইনাস করতে চেয়েছিল। সুতরাং এই ধরনের কিছু হলে কেউ ভালো থাকবে না এবং রাজনৈতিক দলগুলো সবার আগে সাফার করবে। এই কারণে আমি বিশ্বাস করি যে কোনো একটা জায়গায় তাদের এই সদবুদ্ধির, এটা সব দল, বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন যারা আছে সবাই এটা বুঝতে পারবে। এই জন্য আমি আশা করি যে এটা পলিটিক্যাল রেটরিক চাপ দেওয়ার জন্য করছেন, তারা শেষ পর্যন্ত সবাই নির্বাচন সবাই করবে। মানে জাহিদ ভাইয়ের বিশ্বাসের জায়গা আছে, বাস্তবতা এখন পর্যন্ত আমরা দেখতে পাই না। একটু লজিকও দিলাম আর কি, বিশ্বাস মানে হচ্ছে লজিক দিলাম, হচ্ছে তাদের ভয় কাজ করার কথা। একেবারে গণভোট ভোটের দিন না, মানে জাতীয় নির্বাচনের দিন না আগে, মানে এই যে ডিবেটটা, মানে কোন দিকটা আসলে আপনি একটু ব্যাখ্যা করবেন যে কোন দিকটা আসলে খুব গুরুত্বপূর্ণ? আমার কাছে যদি ব্যক্তিগতভাবে, তার আগে একটু জাহিদ ভাই একটা কথা বিনয়ের সাথে একটু জবাব দেই, যে বললো যে আওয়ামী লীগ জামাত আন্দোলন করেছে। আন্দোলন করেছে বলিনি, নির্বাচন করেছে এরশাদের সাথে 86-তে। হ্যাঁ, নির্বাচন করেছে। তারপরে এরশাদ বিরোধী আন্দোলন যখন হয়, 3 দলীয় জোট যখন বানায়, সেখানেও জামাত ছিল ওই আন্দোলনে। এটা পরে নির্বাচন করেছে। বেইমানি 86-র বেইমান, বেইমান। আবার যখন 3 দল জোট করলো আন্দোলন করার জন্য, তখন কিন্তু আওয়ামী লীগ বিএনপি দুইজনই জামাতকে সাথে নিছে। কোনোভাবে নেওয়া উচিত না স্বাধীনতা বিরোধী শক্তিকে, আমি মনে করি। যেহেতু এই অভিযোগ তাদের বিরুদ্ধে আছে, তারাই করেন। তা আমি তার সাথে জোট করলাম, মানে আন্দোলনের সময় তাকে আমার প্রয়োজন ছিল, ভালো লাগছিল। আবার কিন্তু তাকে মন্ত্রণালয় পর্যন্ত দেওয়া হয়েছে, সেটাও আমার ভালো লাগছিল। তা আপনি যদি জামাতকে ডিসলাইকই করেন স্বাধীনতা বিরোধী শক্তির, কখনই আপনি তাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না, কোনোভাবে আপনি তাকে নিতে পারবেন না। সুতরাং জামাত যেহেতু আইসোলেটেড, কেউ তার এখন বলবে জামাতের ট্যাগ লাগাবে আমাকে, আমি কিন্তু লজিক দিচ্ছি। আপনি যদি জামাতকে নিয়ে আন্দোলন করতে পারেন তখন ভালো লাগে। আজকে জামাত নিজে নিজে আন্দোলন করতেছে। হ্যাঁ, আন্দোলন করতেছে কেন? জামাত তখন ভাবতেছি সে সেকেন্ড দল, সে তো সেকেন্ড দল। 1, 2, জামাত যেমন বলতেছে, কেউ কেউ বলতেছে পিআর পদ্ধতি নিয়ে যেটা আসছে সেটা একটা চাপে রাখছে, তর্কের খাতে আমি তাই ধরে নিলাম। কিন্তু জামাত আজকে যে জায়গাটা আছে, সে যদি কালকে পিআর পদ্ধতি বাদ দিয়া বিএনপির সাথে কম্প্রোমাইজ করে কোনো সিট নেয়, 40টা সিট নিল, কথার কথা বলছি, তর্কের খাতিরে, তাহলে তো গণতন্ত্র থাকলো না, আতাতের রাজনীতি হইলো, বিট্রে টু দ্য পিপল। 2 দল মিলে জনগণের সাথে বিট্রে করা দাঁড়াবে। এটা না, বিশেষ সময় চলছে এখন, যেটা জাতীয় এখন তো বিরোধী দল সেই হবে। সেই বিরোধী দল যদি আপনি সিট ছেড়ে দেন, আমি দামি তামাশা নয় তো। জামাতের রাজনীতি থাকবে না, বিএনপির রাজনীতি গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? যে তুমি তাকে সিট ছেড়ে দিয়ে বিরোধী দল বানিয়েছো। জামাত পিআর পদ্ধতি থেকে সইরা চাপে রেখে কিছু সিট নিয়ে পার্লামেন্টে গেছে, টোটালটা জনগণের সাথে বিট্রেরে সামিল হবে বলে আমি মনে করি। এখন বাকি হিসাব পরে। আরেকটা কথা আপনাকে বলি, নির্বাচন কমিশন যে নির্বাচনটা তফসিল দিবে আজকে আমরা দেখলাম। আচ্ছা, তফসিল দেওয়ার সময় কিন্তু তাকে বলতে হয়
সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক এই ক্ষমতা এটা তো মানে পরে আলোচনা করবেন নাকি আগে করবেন? আমি যেটা বলছিলাম যে আচ্ছা। গণভোটটা নিয়ে যে বিতর্ক তৈরি হচ্ছে, একে তো প্রথম গণভোটটা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। গণভোটটা করতেছে কেন শুনেন, গণভোটটা না, করলে এখন গণভোটটা আগে না মানে আগে নাকি আপনাকে ওই বলি, দিন? আমি বলি আমার বিবেচনা যদি আগে করে গণভোটটা আগে করলে গণভোটে হ্যাঁ হইলে কিন্তু একটা আইনি ভিত্তি হইলো জুলাইয়ের, যদি না হয় না হইলে তো সেই আলাপ করছি না আমরা, কথাটা না হয়টাও বলতেছি, যদি হয় তাহলে একটা আইনি ভিত্তি হইলো, তার আলোকে আপনি নির্বাচন করবেন, একদম সিম্পল, কোনো কথা নাই, আপনি হা ভোটে জয়যুক্ত হইলেই ওইটার আলোকে যেতে হবে। আর যদি সেটা না হয় যে গণভোট পাশ করলো না, তখন আরেক জটিলতা হবে, নির্বাচনটা কিভাবে যাবে তাহলে? এতদিন পর, এত আন্দোলনের পর সব তো ভায়োলেট করে আসছে, সাংবিধানিক যে রুলস অ্যান্ড রেগুলেশন ছিল সব কিন্তু ভায়োলেশন হয়ে গেছে, সব ভায়োলেশন হয়ে গেছে। আপনি এটা মিলাবেন কিভাবে? এক জোড়াতালি ছাড়া, গোজামিল ছাড়া একটা রাষ্ট্র আপনি জোড়াতালি গোজামিল দিয়ে চালাবেন? পারবেন না। সুতরাং আরেক জটিলতা হবে, জটিলতা থেকে জটিলতর হচ্ছে সামনের পরিস্থিতি। আমরা কিন্তু সেই ব্যাখ্যাটা দিচ্ছি। অনেকে বলে না আমরা জটিল করি, আলোচনায় ডাকছেন তাই বলছি, শুনলে শুনবেন, না শুনলে না শুনবেন। আমি একটু কথা বলি, আপনার কথা যদি আমি ভুল না বুঝে থাকি, গণভোটটা যদি আগে হয় জি, সেক্ষেত্রে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। সংখ্যা তৈরি হচ্ছে না। না, আমি আপনার গণভোট হ্যাঁ হলে, না হ্যাঁ হলে নির্বাচন করতে পারবেন, না হলে ওইটার আলোকে, আর না হলে জটিল হবে, নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। অবশ্যই আপনি কিভাবে তফসিল এখন দিবেন? প্রশ্ন হলো পুরো গণভোটের যে প্রক্রিয়া, এটা নিয়েই তো বিএনপির সবগুলো জায়গাতে তাদের অভিযোগ। এখন একটা জিনিস, এখন যদি বিএনপি আমি একটা কথা বলি, বিএনপি যদি এই গণভোট, আমি আবার বিএনপি যদি এই গণভোটকে তারা হ্যাঁ না বলে, বিএনপি যারা আছে ধরেন 35%, আর ফেসিবাদী যে শক্তি আছে তারা তো না চাইতেই পারে, ভাই যেটা বলছিলেন, সেক্ষেত্রে এই গণভোটে জুলাই সনদ পাশ হওয়ার কোনো সম্ভাবনা আপনি দেখছেন? আপনি তো, আমার কাছে মনে হয় যে বিএনপি আর পতিত সরকার যদি ধরেন যাদের, তাদের ভোট যদি আপনি এইদিকে নিয়ে যান, আর একটা দলের কথা কিন্তু আপনি বলতেছেন না, আপনি নিজেই সন্দিহান তারা কোথায় ভোট দিবে। তো ধরেন জামাত দিল ওদেরকে, জামাত এবং এনসিপি হাতে ভোট দিল, সাধারণ জনগণটা আপনার কাছে কি মনে হয় কোথায় যাবে? সাধারণ জনগণ কি এই দুই দলের মধ্যে নাই? সাধারণ জনগণ দলে থাকবে কেন? দল যারা নন, দলের বাইরে যারা, দলের বাইরের ভোট তো মানে আপনি ভ্রাম্যমাণ ভোটারের কথা বলছেন? ইয়েস, ফ্লোটিং ভোট, যারা নির্দলীয়, কোনো দল করে না। ওকে, নির্দলীয় ভোট কত পার্সেন্ট? না, সেটা কোথায় যাবে? ধরলাম হাত দিকে গেছে, হ্যাঁ উইন করবে, হ্যাঁ উইন করবে, কি লিখে রাখেন উইন করবে। আমি একটা ছোট বলি রাজাকি ভাই, যদি হ্যাঁ ওইদিকে যায়, আচ্ছা বিএনপি যদি হার্ডকোর ভোটার 35% হয়, 35% আমি বলি আওয়ামী লীগের যদি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ মিলে যদি সব যদি 20% হয়, তাহলে তো 55% হয়ে গেল। কোথায়? আপনি যে 35% ধরতেছেন হার্ডকোর ভোট 35, এবং বিএনপি এবার নির্বাচনে ওই যে আপনি বলেন সাধারণ ভোট পেয়ে, আপনি কি মনে করেন 35% ভোটার মানে কি তামাশাই 35% ভোটারই যায় কমপ্লিটলি? না। আচ্ছা আপনি বাড়ায় ধরছেন, দাম বাদ দেন, ঠিক আছে 35 আর 20 কোথায় ধরলেন? মানে আওয়ামী লীগ জাতীয় পার্টি কত পার্সেন্ট ভোট আছে? সব মিলে, সব আওয়ামী লীগের 20% আপনি যদি ওইভাবে আমি বলি ওইভাবে আপনি 55 নিয়ে জিতে যেতে পারেন, কথার কথা বলছি, বাট রিয়েলিটি ইজ নট দ্যাট। আচ্ছা আমি আপনার এটা নিলাম যে যদি আমরা কিন্তু হাইপোথিসিস, নির্বাচনের মানে ভাই একটু আপনি বলেন যে নির্বাচনের আগে, মানে নির্বাচনের দিনের আগে, জাতীয় নির্বাচনের দিন যদি গণভোট হয় সেক্ষেত্রে জাতীয় নির্বাচন নিশ্চিত হয়ে যাবে, আর যদি আগে হয় সেক্ষেত্রে একটা অপশন থাকে নির্বাচন না হওয়ার। আমি বলি আপনাকে, আপনি যদি এখন তো তাহলে কোনটা ভালো? না, এখন তো হালকা বলতেছি, এটা কিন্তু গভীর থেকে গভীরতর হবে। যদি আপনার জুলাই সনদের আইনি ভিত্তি হা ভোটের মাধ্যমে হয়, আমরা তো গণভোটে আছি, হায়ের মাধ্যমে যদি জয়লাভ করে তাহলে কিন্তু কোনো অপশন থাকবে না, এইটার আলোকে আপনি নির্বাচনে যাবেন, তাহলে কিন্তু আপনি আইনি ভিত্তি পাচ্ছেন। আর এটা যদি না হয়ে যায়, আপনার তফসিল দেওয়ার জটিলতা হবে, তাকে বলতে হবে, সব ভেস্তে যাবে। ইয়েস, জটিল হবে, ভেস্তে যাবে কিনা বলছি, একটু এই চ্যালেঞ্জ আমি করছি না। ভেস্তে যাবে না। আমি একটা উদাহরণ দিই, ধরুন আমরা সংস্কারের পথে গেলাম না, হতে পারতো তো, নেপালে সংস্কার কিছু করবো না, আমি একটা নির্বাচন দিয়ে চলে যাবো বলেছে, কিভাবে দিবেন? একটু খেয়াল করি, আপনি আবার খেয়াল করেন, নেপালে এই ঘটনা ঘটলো তো, আমাদের সংস্কার হলো না, একটা থট এক্সপেরিমেন্ট করি, আমাদের দেশে কি নির্বাচন হতো না? কি মনে হয়? এই তো প্রশ্ন, আমাদের দেশে কি নির্বাচন হতো? কেন হতো, কেমনে হতো? তাহলে প্রথম ওই সরকার চলে যাওয়া 3 মাসের মধ্যে, 11 সরকার চলে 3 মাসের মধ্যে। আমি আরো উদাহরণ দিয়ে পয়েন্টে আসছি, 11 সরকার তত্ত্বাবধায়কের একটা ফাঁক গলে ঢুকেছে, তখন তত্ত্বাবধায়ক ছিল, সুনির্দিষ্টভাবে 3 মাসের কথা বলার কথা ছিল, 2 বছর থাকলো, নির্বাচন দিল, কেমনে দিল? পরবর্তী কোনো গণভোট দিছিল না, দিয়ে যাওয়ার পরে সংসদ পাইয়া, একদম তাই। আমি এই জায়গাটাতেই আসছিলাম, আমাদের পরবর্তী সংসদে র্যাটিফিকেশন লাগবে, সেটা গণভোট না হলেও না হলে কিছুই না, গণভোটে যদি আপনি যাইতে একটু বলবেন 11 সরকার আর অন্তর্বর্তীকালীন সরকার দুটো প্যাটার্ন কি এক? প্যাটার্নের প্রশ্ন না তো, আমি আবারও বলছি প্যাটার্নের প্রশ্ন এটা না। প্রশ্ন হচ্ছে আপনি যেহেতু সংবিধান ভাঙার আলাপ করছেন, সংবিধান ভায়োলেট করার ইতিহাস আমাদের বহুবার আছে,
করে আমরা পরবর্তীতে সেটা র্যাটিফাই করেছি। আপনি সঠিকভাবেই বলছেন, এটা আমাকে র্যাটিফাই করতে হবে, কারণ 3 মাসের মধ্যে নির্বাচন হয় নাই তো, আমরা অলরেডি সংবিধান ভায়োলেট করে ফেলেছি। সুতরাং এটা র্যাটিফাই করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করলেও, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলেও করতে হবে, কারণ জুলাই সনদে পড়ে দেখেন কোথাও এই জিনিসটার কথা লেখা নাই যে আমি এখানে যে এই সংবিধান লঙ্ঘন করলাম সেটা বাস্তবায়িত হয়ে গেছে, নাই। তো গণভোট দিলেও এটা হবে না। আপনাকে এটার জন্য ইভেন গণভোটের পরেও আলাদা করে এটাকে র্যাটিফাই করতে হবে। একটু রাজ্জাকি ভাই আপনার কাছে এই বিষয়টা শুনবো একেবারে একটু শেষ দিকে টাইম। তারপর গণভোট হওয়ার পরে, গণভোটটা মানে হলো উইল অফ দ্য পিপল। সেখানে গণভোটে যার উপর নিচ্ছেন সেখানে তো এটা নাই। কার উপরে? গণভোটে। হ্যাঁ, গণভোটে তো আপনি এই যে সংবিধান ভায়োলেট করেছেন সেটা নাই। দরকার নেই তো আমার, আমি তো গণভোট নিচ্ছি। কিসের উপরে? ওই যে সংবিধান সংস্কারের যে জুলাই সংসদ যে বানাইছে, বলা আছে কি কি বিষয়, হ্যাঁ, ওটা জুলাই বলতে নাই। 3 মাস রাজ্জাকি ভাই করতে দেন না আমাকে। আচ্ছা, আপনি বলেন, আগে আপনি শেষ করবেন তো। আপনি যখন গণভোট হয়ে যাবে তখন ওইটার আইনি ভিত্তি হলো জুলাই সনদের। হ্যাঁ, তার আলোকে নির্বাচন হবে। এখন কিভাবে সেকেন্ড হাফ জাহিদ ভাই যে কথাটা বললো, 111-এর যে কথাটা বললো, ওখানে কিন্তু সব সাংবিধানিক, শুধু মেয়াদটা যে বাড়ছে সেইটা সাংবিধানিক নয়। মেয়াদ সেখানেও 3 মাসের ছিল, কিন্তু সরকারটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার। সংবিধানের ভিতরে তত্ত্বাবধায়ক সরকারের কথাটা ছিল, সংবিধানের ভিতরে তত্ত্বাবধায়ক সরকারের কথাটা ছিল। তাই সে তত্ত্বাবধায়ক সরকার হিসাবে ওই সংবিধানকে ব্যবহার করছে এবং ওই সংবিধানকে ব্যবহার করে টাইম এক্সটেন্ড করছে। আর এই যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে নাই, যে সরকারের কথা ওই সংবিধানে বলা নাই, সে ওইটার ভিতরে ঢুকে কিভাবে বলবে, সে কিভাবে ওইটার আলোকে মেয়াদ কিভাবে বাড়াবে? সে ওটা তো শেষ, ওই নির্বাচনের প্রশ্ন তো এখানে অফ। আমি তো অন্তর্বর্তীকালীন সরকার, আর আগেরটা ছিল তত্ত্বাবধায়ক সরকার, যার কথা সংবিধানে বলা ছিল, শুধু সময় বৃদ্ধি সেটাকে রেটিফাই করছে। আর একটা অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে নাই। আমার কথা যে আজকে আমি আলোচক হিসেবে এখানে যদি আমার নাম না থাকতো আমি আসতে পারতাম? আমি আসছি বলে টকশোতে ঢুকছি, তো আমি এটার ভিতরে না ঢুকে আমি কথা বলবো কিভাবে? আমি এটার ভিতরে বাইরে বসে যদি এই টকশো নিয়ে কথা বলি, এটা রিলে হবে টিভিতে? না। তো দ্যাট ইজ দ্য থিং। আপনি অন্তর্বর্তীকালীন সরকারটা পূর্ণাঙ্গ সরকার। এই পূর্ণাঙ্গ সরকারের দায়িত্ব, পূর্ণাঙ্গ সরকার গণভোটের অ্যারেঞ্জমেন্ট করছে, মানতে বাধ্য। পূর্ণাঙ্গ সরকার সে, একটা সরকার চলে গেছে আর একটা সরকার আসবে, মাঝখানে 2 দিন থাকুক আর 2 বছর থাকুক, কিছু কি পূর্ণাঙ্গ সরকার। এই সব কি জুলাই সনদে থাকবে? কোথায়? আপনি যে কথাগুলো বললেন জুলাই সনদে কি আছে সেটা তো আরো ডিটেইলস পরে সরকারকে র্যাটিফাই করতে হবে। না না, আমি জুলাই সনদের আগে একটু বলি, মানে এই সরকার সংবিধানের বাইরে না, নাই তো এই সরকার সংবিধানের বাইরে না। আমি সংস্কারের তো বাইরে না, আমি বলছি সংবিধানের বাইরে না, সেটা এই সরকার। হ্যাঁ, অ্যাবসলিউটলি সংবিধানের বাইরে। আমি এজন্য মানে অন রেকর্ডই বলি, মানে আমাদের সেই পুরনো একটা ডিবেট আছে। এই সরকার সংবিধানের অভ্যন্তরে আছে, আর্টিকেল 106 অনুযায়ী একটা রেফারেন্সে আছে, এটা যৌক্তিক না বা আইনি না বলা হচ্ছে। এই জন্য আমি একদম মানে চাইও, আমার সাথে আরো 2-1 এরকম রাজনৈতিক নেতা যারা লয়ার এরকমও আছেন যারা এটাকে কন্টেস্ট করছেন, সেজন্য আমি বলি একটা জিনিস, যে এই সরকার সাংবিধানিক সরকার, বিকজ এই 106 রাখা হয়েছে এই কারণে, কোনো স্পেশাল সিচুয়েশন যদি তৈরি হয়। সো এখানে বলা হয়েছে এই সরকারটাকে তারা তত্ত্বাবধায়ক সরকারের মতো করেই এখানে এগ্রি করছেন, একটু এগ্রি করছেন। যদি 106 দিয়ে এই সরকার কনস্টিটিউশনে ঢুকে না থাকে, যারা যারা বলছেন, আমি কিন্তু চাই, এই সরকার তো এখন নতুন করে আপিল বিভাগ তৈরি হয়েছে, হাইকোর্ট বিভাগ এখন আর হাসিনার মতো করে চলে না। সো এটা নিয়েও একটা রিট করা সবচেয়ে ভালো অপশন, যে এই সরকার সাংবিধানিক না, এটা 106 দিয়ে যে রেফারেন্স নেওয়া হয়েছে এটা দিয়ে এই সরকার এই সংবিধানের অধীনে হয় না। এই জিনিসটা একটু সুরাহা হওয়া দরকার। আচ্ছা, এইবার আমি বলি, সাংবিধানিক না 106 দিয়ে সরকারটা হইছে, কি বলছে? যে এরকম সাংবিধানিক সংকট হলে বা সাংবিধানিক শূন্যতা দেখা দিলে সেখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দেওয়া যেতে পারে, সেই সুপারিশ। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি বলতো একটা তত্ত্বাবধায়ক সরকার দেওয়া যেতে পারে, তত্ত্বাবধায়ক সরকারটাও কিন্তু আবার ঢুকতো না, কারণ তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নাই। তাই অন্তর্বর্তীকালীন সরকার দেওয়ার মানেই হচ্ছে তাকে কিন্তু তখন ওই কোর্ট মেয়াদ দেয় নাই, মেয়াদ দিতে পারে না, এটা ডিসাইড করবে, কেস ডিসাইড করবে সরকার। যেমন ওই যে আগের যে